আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ক্রোয়েশিয়া সংক্রান্ত ভিসা সংক্রান্ত বিষয়ে। তো আমি যারা ক্রোয়েশিয়া যাচ্ছেন বা যাবেন তাদের মধ্যে আমি একজন খুবই ইচ্ছুক ইউরোপে যাব। ইউরোপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। আমার মতো অনেকেই মুগ্ধ হয়েছেন। অনেকেই স্বপ্ন দেখছেন যাবেন, আবার অনেকেই চলে গিয়েছেন। তো যাব করে অনেক দিন হয়ে গেল জমা দিয়েছি। প্রায় তো প্রায় ২ মাস ২ বছরের বেশি হবে। আমি এজেন্সিকে আমার ডকুমেন্ট দিয়েছি। কিন্তু তারা আসলে কাজ ২ বার নাকি পারমিট ৩ বার আমাকে তারা বলল যেটা ২ বারে যে তারা জমা দিয়েছে সেটার আমি প্রমাণ পেয়েছি। তারা বলছে যে ৩ বার জমা দিয়েছে, ৩ বার ক্যান্সেল হয়েছে। এতে তাদের কোনো দোষ নাই। এটা তাদের দাবি আরকি। কিন্তু আসলে তারা কেমন জায়গায় অ্যাপ্লিকেশন করে যে ক্যান্সেল হয়ে যায় পারমিট। তো বাংলাদেশিরা যারা ওইখানে যায়, যাওয়ার পরে নাকি ওনারা চলে যায়। আর সেইজন্য কোম্পানি ক্যান্সেল করে দেয়। এই হচ্ছে অবস্থা। তো আমরা ২ জন জমা দিয়েছিলাম। আমরা একই এলাকার পাশাপাশি ২ গ্রামের। আমি গ্রামেই থাকি, গ্রামের মানুষ। তো উনার পারমিটটা এসেছে। তবে উনার পারমিটের জন্য আমি প্রচণ্ড চাপ দিয়েছিলাম। আ তো উনারটা তারা সাবমিট করেছিল। আমার মনে হয় যে আমারটা তারা সাবমিট করে নাই। তারা টোটাল ১২ জনের অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। ১২ জনের সবাই পারমিট পেয়েছে। তার মধ্যে আমার নাম ছিল না। কিন্তু তারা দাবি করতেছিল তারা অন্য একটি কোম্পানিতে আমার জন্য এপ্লাই করেছে। কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায়। আসলে মনে হয় না তারা আসলে কোথাও জমা দিয়েছে। তারা ১২ জনের আসলে তারা পারমিট যদি আবেদন করে ধরেন আ আ ১০ জনের বা ১৫ জনের, কিন্তু তারা অনেক মানুষের কাগজ বা ফাইল তারা জমা নেন। তাদের কাছে হাতে কাজ আছে ধরেন ১০ জনের, কিন্তু তাদের হাতে ফাইল আছে ২০ জনের। এই ২০ জনের মধ্যে যাদের চাপ বেশি, যারা খুব বেশি চাপাচাপি করছে যাওয়ার জন্য, তাদের এই ডকুমেন্টগুলো আগে সাবমিট করে তারা মূলত। আবার তারা এইটাও দেখে তাদের লাভ কোথায় বেশি আর লাভ কোথায় কম সেই বিষয়টাও দেখে। সেই বিষয়টা দেইখা তারা যেটা মনে করে যে তাদের জন্য ভালো হবে সেই কাজটাই তারা হয়তো করে আরকি। এটা আমার মনের ভাবনাটা আমি বললাম আরকি। তো এখন ক্রোয়েশিয়ার বিষয়টা না, আমি পুরা ইউরোপের বিষয়টাই বলবো। আ আমরা যারা বিশেষ করে আমাদের যারা আমাদের মধ্যে যারা বিবাহিত, যারা বিবাহ করে ফেলেছেন, যাদের সাংসারিক জীবন শুরু হয়ে গেছে, তাদের আসলে বিষয়টা একরকমের। আর যারা বিয়ে-শাদী এখনো করে নাই, তাদের ভাবনা বা চিন্তাটা ভিন্ন রকমের। আমরা যারা আ বিয়ে-শাদী করেছি, অনেকের বাচ্চা-কাচ্চা আছে, সন্তানাদি আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে। ফ্যামিলি চালাতে হয়, সংসার চালাতে হয়। তাদের জন্য কিন্তু ইউরোপের স্বপ্ন দেখাটা একেবারেই আসলে কঠিন একটা ব্যাপার। কঠিন ব্যাপার আমি এই কারণে বললাম, আপনার দেখা যায় ধরুন ক্রোয়েশিয়ার কথাই বলি, আপনি এখানে সবকিছু করে অর্থাৎ পারমিট পাওয়া পর্যন্ত আপনার সময় মিনিমাম আপনার ৬ মাস লেগে যাবে। ৫ থেকে ৬ মাস লেগে যাবে আপনার। কারণ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স এটাকে অ্যাটাস্টেশন করাতেই ১ মাস চলে যায়। তারপরে আপনার অ্যাস অনলাইন হতে আরও ১ সপ্তাহ ১৫ দিন লেগে যায়। সেটা আবার পারমিট আকারে বের হতে আরও ৩ থেকে ৪ মাস চলে যায়। এরকম করে মোট প্রায় ৫ থেকে ৬ মাস চলে যায় যদি আপনি একবার ট্রাই করেন। তো সেই হিসাবে যদি আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন কিনা সেটা জানার জন্য কিন্তু আপনার ৭-৮ মাস সময় লেগে যায়। ধরেন আ উ আপনি পারমিট পাইলেন। যারা পারমিট পায় নাই তাদের কথা বলছি না। পারমিট পাইলেন। সেই পারমিট কিন্তু আবার বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিয়ে সেখান থেকে ভিসা কালেকশন করতে যদি খুব বেশি কপাল খারাপ না হয়, তাহলেও কিন্তু আপনার সময় লেগে যাবে ২ থেকে ৩ মাস।
তবে অনেকে 20 দিন, 21 দিন, 25 দিন, 30 দিন, 35 দিনের মধ্যে পেয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তো এই যে আপনার ভিসা পেতে, পেতে 7-8 মাস সময় চলে গেল আপনার, এই সময়টায় কিন্তু বেকার বসে থাকাটা, মানে বেকার থাকাটা কঠিন ব্যাপার। তো আমি ফার্মেসি ব্যবসায়ী, আমি ঔষধ বিক্রি করতাম। তো সড়ক প্রশস্ত করার কারণে আমার দোকানটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার কারণে আমি বেকার হয়ে পড়ি। তো হঠাৎ করে অনেক জায়গায় চেষ্টা করতেছি চাকরি বাকরি করার, কিন্তু চাকরি বাকরি করতে পারতেছি না। সেই 2024 সালের মার্চ মাস থেকে কিন্তু আমি একদম টোটালি বসা। কিন্তু আমার পারমিটের জন্য আমি পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছি 2022 সালের আপনার জুন মাসের দিকে। জুন মাসের এটা এরকম হবে 7, 8 বা 9 তারিখ হবে। সেই সময় 2022 সাল, 2023 সাল চলে গিয়ে 24 সাল চলে যাচ্ছে। এখন ডিসেম্বর মাসের আজকে 22 তারিখ, আর কয়েকদিন পরেই 2025 সাল শুরু হয়ে যাবে। তো মানুষের জীবন থেকে এইভাবে সময় চলে গেলে, বিশেষ করে আমরা যারা পরিবার রয়েছে, ফ্যামিলির চিন্তা করতে হয়, বউ বাচ্চার চিন্তা করতে হয়, তাদের জন্য কিন্তু ইউরোপের বিষয়টা একটা কঠিন বিষয়। এইভাবে না করে যদি এইভাবে করা যায়, তাহলে মনে হয় আরো সুন্দর হয়। মিডল ইস্ট থেকে যদি আপনি ক্রোয়েশিয়াতে যান, তাহলে কিন্তু সহজ। আর মিডল ইস্ট থেকে কাজ করতে থাকলেন, চাকরি বাকরিতে আছেন, সেখান থেকে আপনি চাইলে বাংলাদেশ থেকে যতটুকু না সহজ, মিডল ইস্ট থেকে আমি যতদূর জানি, মিডল ইস্ট থেকে আরও বেশি সহজ ক্রোয়েশিয়াতে যাওয়া। ভিসার আপনার সংখ্যাও এখানে বেশি, যে ভিসা পাওয়ার যে রেশিওটা, এই রেশিওটাও অনেক বেশি আপনার মিডল ইস্ট থেকে পাওয়ার ক্ষেত্রে। তো আমরা যারা বিবাহিত, যাদের বাচ্চা কাচ্চা রয়েছে, ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হয়, ভরণ পোষণের চিন্তা ভাবনা করতে হয়, আমি তাদেরকে বলছি, আপনারা যদি বেকার হয়ে যান আমার মতো, বা বেকার হয়ে পড়েছেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনারা চাইলে মিডল ইস্ট থেকে যেতে পারেন। মিডল ইস্ট থেকে গেলে কিন্তু বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা খরচ হয়, মিডল ইস্ট থেকে গেলে কিন্তু আরও টাকা পয়সা কম খরচ হয়। তো সেখান থেকে আর অনেক বেশি ভিসা পাওয়ার রেশিওটা বেশি। আপনি সেখানে চাকরি করতে থাকলেন, টেনশন থাকবে না আপনার। আমার চুলগুলি কিন্তু পেকে গিয়েছে, হয়তো আমি এডিটিং করে আরও সুন্দর করে গুছগাছ করে হয়তো ভিডিওটা আপলোড দিব। আমার চুল প্রায় 25% মতো পেকে গিয়েছে, আমার দাড়িও পেকে গিয়েছে। দাড়ি এখন আমি শেপ দিয়েছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমার শুধু এই টেনশনে, এই ক্রোয়েশিয়ার টেনশন করতে করতে আমার চুল দাড়ি দুটোই পেকে গিয়েছে, এবং মানসিক এত বেশি টর্চার আমার হচ্ছে, এত বেশি টেনশন হচ্ছে, আমি বেকার বসে আছি এই কারণে আমার কিন্তু রাতে ঠিকমতো ঘুম হয় না। আর আমার চোখের অবস্থা আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আমার আসলে ঘুমের একটা সমস্যা রয়েছে, ঘুম হচ্ছে না। এজন্য ট্যাবলেটও আমার মাঝে মাঝে খেতে হয়। তো এই জন্য যারা ইয়াং, যারা, তাদের ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। তাদের আসলে ফ্যামিলি নিয়ে ওইভাবে টেনশন করতে হয় না। যারা বিয়ে শাদী করে নাই, তারা কিন্তু চাইলে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারেন, মিডল ইস্টে না গিয়ে বাংলাদেশ থেকেও যেতে পারেন। তাদের চাকরি বাকরির তেমন একটা চিন্তা ভাবনা করতে হয় না, সংসারের তেমন একটা চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু মাথায় যে বোঝা নিয়েছে আর যে বোঝা নেয় নাই, দুই রকমের জিনিস। যে বোঝা নিয়েছে তাকে বোঝাটা জায়গা মতো পৌঁছাতে হবে, এই ধরনের একটা টেনশন থাকে। এই হচ্ছে অবস্থা। আমরা যারা বিবাহিত, আমাদের জন্য আসলে খুবই একটা খারাপ অবস্থা, বিশেষ করে যারা বেকার। আবার আরেকটা সুযোগ এসেছে 2025 সাল থেকে, বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে জমা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে যারা বাংলাদেশে আছেন, চাকরি বাকরি করছেন, চাকরি বাকরি করতে থাকবেন, পাশাপাশি আপনারা ইউরোপে যাওয়ার যারা স্বপ্ন দেখছেন, আপনারা ট্রাই করতে পারেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারাও ব্যবসা বাণিজ্য করতে থাকবেন। আর যা যা ডকুমেন্টস প্রয়োজন, যা যা বলে আপনার এজেন্ট, আপনি তা দিলেন এবং তাদের সহযোগিতা করলেন। দুইজনের সহযোগিতার প্রক্রিয়ায় আপনার কাজটি সহজ হয়ে যাবে।
তো আমি শুধু আজকে এই কথাটাই মানে বলতে চাচ্ছিলাম যে যারা বিবাহিত তাদের জন্য আসলে ইউরোপের স্বপ্নটা অনেকটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি চায় যে আমি মিডল ইস্টে যেতে তো এত সময় লাগে না, 2 মাস 3 মাসের মধ্যেই কিন্তু মিডল ইস্টে চলে যাওয়া যায়, যেটা ইউরোপে যাওয়া যায় না। এটা লং প্রসেস, লম্বা প্রসেস হওয়ার কারণে অনেক সময় চলে যায়। সেই জন্য আমি বলবো আমার মতো যারা বেকার রয়েছেন, বিবাহিত, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে টেনশন করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা চাইলেই আপনারা মিডল ইস্টে যে কোনো একটা দেশে চলে যেতে পারেন। পরে সেখান থেকে আপনারা ট্রাই করলে আপনার খরচও কিন্তু কম লাগবে এবং ভিসার রেশিওটা ভালো থাকবে। আপনাকে তখন বিদেশের যে প্যারাটা, তখন ক্রোয়েশিয়া হোক, পোল্যান্ড হোক, স্পেন হোক, যেখানেই হোক, কাজের ভিসায় বা জবের ভিসায় অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে তেমন একটা প্যানিক থাকবে না, কারণ আপনার জব তো আপনি করতেই আছেন, পাশাপাশি আপনি ট্রাই করতেছেন। হইলে হইল, না হইলে নাই। কিন্তু বাংলাদেশে যারা আমরা আছি, যদি না হয় তাদের কি যে অবস্থা হয়, মানসিক অবস্থা হয়, ছাইরা দেবা কাইন্দা বাসি, এরকম একটা অবস্থা হয়। তো আসলে আমার উদ্দেশ্য ছিল এটাই কথা বলার, যে যারা বিবাহিত, যাদের সংসার আছে, এটা আমি বারবারই বলছি, তারা আসলে মিডল ইস্টে চলে যান। যারা নতুন সিদ্ধান্ত নেবেন, মিডল ইস্টে চলে যান। বিবাহিত যারা, যাদের চাকরি বাকরি নেই, সংসার নিয়ে চিন্তা করতে হয় বা ব্যবসা বাণিজ্য নাই, বেকার অবস্থায় আছেন, এইরকম বেকার অবস্থায় না থেকেও আপনারা যদি মিডল ইস্টে চলে যান, সেখান থেকে আপনার খরচ কিন্তু কমই লাগবে, বাংলাদেশ থেকে কমই লাগবে। আপনি সেই টাকাটা কিন্তু আপনি মিডল ইস্টে যাওয়ার ক্ষেত্রে বা ওইখানে গিয়ে সেটেল হওয়ার ক্ষেত্রে কিন্তু খরচ করলেন, পরবর্তীতে ওইখান থেকে যাওয়ার ক্ষেত্রে আবার আপনি আরেকটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের কিন্তু বাংলাদেশে এই যে 2025 সাল থেকেই শুরু হবে বিএফএস, কিন্তু তার আগে কিন্তু বাংলাদেশিদের ভিসার জন্য হয় নেপাল যেতে হতো, না হয় ভারত যেতে হতো। সেই ক্ষেত্রে নেপাল ভারত গেলে অ্যাপয়েন্টমেন্টের সহ থাকা খাওয়া খরচ বাবদ প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে যেত। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ হয়ে যেত। তো এই খরচটা যদি তারা মিডল ইস্টে যেয়ে করে, বা সেখানে এই 2-2.5 লাখ টাকায় কিন্তু মিডল ইস্টে আপনি যেতে পারবেন। সেখানে গিয়ে কাজকর্ম করার পাশাপাশি সেখান থেকে ট্রাই করলে কিন্তু আপনার হয়তো 4-5 লাখ টাকার বেশি লাগার কথা না, মিডল ইস্ট থেকে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন। তো সেই সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, কোথায় যাবেন, কি করবেন, কি জব করবেন, কি চাকরি করবেন। কিন্তু আমি পরামর্শ দিলাম, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের ভালো লাগলে আপনারা শুনতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। আর শেষ পর্যায়ে আমি এই কথাটাই বলবো, আসলে চেষ্টা তো করতেই আছে। আমি অলরেডি 3 বার ফেল করেছি। আমি দালালের যদি ভাষায় বলি যে 3 বার আমার পারমিট ক্যান্সেল হয়েছে। তো আমি দুর্ভাগাদের মধ্যে একজন। তো আবারও ট্রাই করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি নেক্সটে অবশ্যই সফল হব। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনারা চাইলে যদি ভালো লাগে আমার কথা, যদি মনে ধরে যে ভাই কথাগুলো বলেছে খুব গুরুত্বপূর্ণ, ভাইয়ের কথা যদি আরও শুনতে চান, তাহলে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার ভালো এবং সুস্বাস্থ্য এবং সবার স্বপ্ন পূরণ হোক, সেই আশায় আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।